রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হলো বাফার দ্রবণ। এবং আমার পেছনে যে এমসিকিউটা আছে, নিচের কোনটি বাফার দ্রবণ, এটা প্রায়ই তোমাদের পরীক্ষায় আসে। তো আমি চেষ্টা করব খুব অল্প সময়ে যাতে তোমরা এই বাফার দ্রবণ কিভাবে বের করা লাগে সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারো। ঠিক আছে, তো আমরা জানি যে বাফার দ্রবণ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার দ্রবণ আর একটা হলো বেসিক বাফার দ্রবণ। আমরা এই পিছনের এমসিকিউটা অ্যাসিডিক বাফার দ্রবণ নিয়ে কাজ করেছি, এই জন্য আমি তোমাদের অ্যাসিডিক বাফার দ্রবণ সম্পর্কে একদম ডিটেইলসে শিখিয়ে দিব। ঠিক আছে, তো আমরা জানি যে বাফার দ্রবণ ফর্ম হয় কি দিয়ে? দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ দিয়ে। কি দিয়ে ফর্ম হয়? মাথায় একদম সেট করে ফেলো যে বাফার দ্রবণ ফর্ম হয় দুর্বল অ্যাসিড বা উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের লবণ দিয়ে। এখন আমরা যে লবণের কথা বলেছি সেই লবণটা কোথা থেকে ফর্ম হবে? লবণটা ফর্ম হবে দুর্বল অ্যাসিড যখন শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করে। আমরা জানি অ্যাসিড আর ক্ষার মিলে কি তৈরি করে? পানি তৈরি করে। তাহলে এই যে দুর্বল অ্যাসিডটা আছে, এই দুর্বল অ্যাসিড যখন শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করবে তখন যে লবণটা তৈরি হবে সেই লবণটাই আমরা দুর্বল অ্যাসিডের সাথে মিক্স করে কি তৈরি করি? বাফার দ্রবণ তৈরি করি। আমরা চলো একটা এক্সাম্পল নিয়ে কাজ করি। এখানে আমরা ইথানোয়িক অ্যাসিড নিয়েছি এবং ইথানোয়িক অ্যাসিডের সাথে একটা শক্তিশালী ক্ষার নিয়েছি। এই শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিড মিলে একটা লবণ তৈরি করেছে। এখন কিভাবে এটাকে বাফার দ্রবণ তৈরি করা যায়? আমরা যদি এমন ভাবে ক্ষারটা নেই যে ক্ষারটা টোটালি বিক্রিয়া করে শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র সলিউশনে অ্যাসিড আর অ্যাসিডের লবণ আছে, তাহলে সেটা কি বাফার দ্রবণ হবে না? সেটা অবশ্যই বাফার দ্রবণ হবে। আচ্ছা, কিন্তু আমরা এমন ভাবে ক্ষারটা যদি নেই যে ক্ষার পরিমাণে অনেকটা আছে, অ্যাসিড বিক্রিয়া করে শেষ হয়ে গিয়েছে, সলিউশনে অ্যাসিড বিক্রিয়া করে শেষ হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র ক্ষার আর লবণ আছে, তাহলে ক্ষার আর লবণ দিয়ে কি বাফার দ্রবণ হবে? হবে না। লাস্টলি যদি তুমি এমন ভাবে বিক্রিয়া করাও অ্যাসিডও যেই পরিমাণে নিয়েছো ক্ষারও সেই পরিমাণে নিয়েছো, দুইজন সমানুপাতিক হারে একদম সমান সমান বিক্রিয়া করে শেষ হয়ে গিয়েছে, সলিউশনে জাস্ট লবণ পানি আছে, শুধু লবণ পানিও কি হবে না? বাফার দ্রবণ হবে না। তাহলে আমাদের মনে রাখা লাগবে যখন বাফার দ্রবণ কিনা এটা টেস্ট করতে দিবে, আমরা দেখব আমরা যেই অ্যাসিডটা নিয়েছি এবং আমরা যেই বেসটা নিয়েছি তাদের মোল সংখ্যা কত। অ্যাসিডের মোল সংখ্যা এবং বেইজের মোল সংখ্যা যদি এমন হয় যে বেসটা বেশি পরিমাণে আছে অ্যাসিডটা কম পরিমাণে আছে, তাহলেও বাফার হবে না। সমান সমান থাকলেও বাফার হবে না। কিন্তু অ্যাসিডটা যদি বেশি পরিমাণে থাকে তাহলে বাফার হবে, কারণ অ্যাসিডটা বেশি পরিমাণে নিলে বেস বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, সলিউশনে অ্যাসিড পড়ে থাকবে, আর অ্যাসিড আর বেইজের বিক্রিয়ার যে লবণ আছে সেই লবণ পড়ে থাকবে। আমরা জানি যে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ কি তৈরি করে? বাফার দ্রবণ তৈরি করে। আচ্ছা, এখন আমাদের যখন ঘনমাত্রা সেম থাকবে, দেখো এই জায়গায় কিন্তু ঘনমাত্রাটা সেম, এটাও 1 মোলার এবং এটাও হচ্ছে 1 মোলার। ঘনমাত্রা সেম থাকলে আসলে আমাদের ভলিউমটা কি আমি চিন্তা করতে পারি ঘনমাত্রার মতো। কেন? মানে ঘনমাত্রা যদি 1 থাকে বা 2 থাকে, তুমি চিন্তা করো দুইটাকেই 2 দিয়ে গুণ করতেছো, সো আমরা কিন্তু ভলিউম দিয়েই জাজ করতে পারবো পরিমাণটা কত, তাই না? কারণ তুমি যদি 10 × 10⁻³ সাথে 1 দিয়ে গুণ করো, বা 10 × 10⁻³ সাথে দুইটাকেই 2 দিয়ে বা 3 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু সেম হারেই বাড়তেছে। তো আমরা হচ্ছে যখন ঘনমাত্রা দুইটার সেম থাকবে তখন জাস্ট ভলিউমটা দেখেই বলতে পারবো যে কোনটা কত অ্যামাউন্টে আছে। তো আমরা এখানে অ্যাসিড 10 মিলিলিটার নিয়েছি, এখানে বেস 10 মিলিলিটার অ্যামাউন্টে নিয়েছি, দুইটা সমান সমান পরিমাণে আছে, বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, অবশ্যই বাফার হবে না। ঠিক আছে, আচ্ছা আমি ভলিউম দিয়ে করতেছি দেখে সবাই ভাইবো না যে এটা ভলিউম দিয়ে করা লাগে, এটা কিন্তু মোল সংখ্যা দিয়ে তোমাদের করা লাগবে। বাট আমি কেন ভলিউম দিয়ে ভাবতে পারছি? কারণ এই ক্ষেত্রে দুইটারই ঘনমাত্রা সেম। ঘনমাত্রা সেম মানে কি? দুইটাই হচ্ছে সেম হারে সেম জিনিস দিয়ে গুণ করা হয়েছে, তো আমি ভলিউম দিয়ে চিন্তা করলেই অ্যান্সারটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তোমরাও যদি ঘনমাত্রা দুইটা সেম দেওয়া থাকে ভলিউম দিয়ে চিন্তা করে অ্যান্সার বের করে ফেলতে পারো। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাসিডটা কম পরিমাণে নেওয়া হয়েছে, বেসটা বেশি নেওয়া হয়েছে, তার মানে বেস পাত্রে বাকি থাকবে আর সল্ট বাকি থাকবে, তার মানে এটা বাফার দ্রবণ হবে না। 3 নম্বর অপশনে আমরা দেখি যে অ্যাসিড বেশি পরিমাণে নেওয়া হয়েছে, বেস কম পরিমাণে নেওয়া হয়েছে। তাহলে বেস কম পরিমাণে নেওয়া হলে বেসটা শেষ হয়ে যাবে, অ্যাসিড বাকি থাকবে, আর কি বাকি থাকবে? এদের বিক্রিয়ায় প্রাপ্ত লবণ বাকি থাকবে। এবং আমরা জানি যদি অ্যাসিড বাকি থাকে এবং অ্যাসিডের লবণ বাকি থাকে তাহলে সেটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। 4 নম্বর অপশন দেখো, 4 নম্বর অপশনে অ্যাসিড বাকি আছে এবং অ্যাসিডের লবণ, তাহলে আমরা তো এই জায়গায় ডিরেক্ট অ্যাসিড লবণ নিয়েছি, তো সেই ক্ষেত্রে এই 4 নম্বর অপশনটা বাফার দ্রবণ হবে, কারণ এই জায়গায় তো কোনো বেইজের সাথে বিক্রিয়াই যায় নাই, ডিরেক্ট অ্যাসিড নিয়েছে এবং অ্যাসিডের লবণ নিয়েছে, তাহলে এটা একটা বাফার দ্রবণ। 3 নম্বরটাও একটা বাফার দ্রবণ, কারণ 3 নম্বরে অ্যাসিড বাকি থাকে এবং অ্যাসিডের লবণ পড়ে থাকে। লাস্টলি 5 নম্বরটা কি বাফার দ্রবণ হবে? 5-এ তো আমরা শক্তিশালী অ্যাসিড নিয়েছি, শক্তিশালী অ্যাসিড নিলে তো আরো আগে বাফার দ্রবণ হবে না, শক্তিশালী অ্যাসিড নিলে কি হবে না? আরো আগে বাফার দ্রবণ হবে না। তাহলে এর মধ্য দিয়ে আমরা বাফার দ্রবণের এমসিকিউ আসলে কিভাবে খুব দ্রুত সলভ করতে পারবো সেটা শিখে গেলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ট্রিক্সের ভিডিওতে। ধন্যবাদ।